কল্পনা করুন, রাত গভীর, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের উপর দিয়ে ছুটে চলেছে হেলিকপ্টার, ছায়ার মতো নেমে আসছে স্পেশাল ফোর্স, আর মাত্র কয়েক মিনিটের মধ্যে একজন দেশের প্রেসিডেন্টকে তার বিছানা থেকে তুলে নেওয়া হচ্ছে চোখে কাপড় বেঁধে, উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেশের বাইরে। হলিউড থ্রিলার মনে হচ্ছে, তাই না? কিন্তু এটাই বাস্তব। তারিখ ৩রা জানুয়ারি ২০২৬, আর এই অপারেশনের নির্দেশ দিয়েছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এখন প্রশ্ন হলো, কেন আমেরিকা কেন এমন একটা পদক্ষেপ নিল যা পুরো বিশ্ব ব্যবস্থাকেই কাঁপিয়ে দিল, আর যার প্রভাব পড়বে ভারত সহ পুরো এশিয়াতেই? আর চীন কি এবার খোলা ছাড়পত্র পেয়ে গেল নিজের সাম্রাজ্য বিস্তারের? আজকের ভিডিওতে আমরা দেখব এই পুরো গল্পটা ধাপে ধাপে তথ্য দিয়ে। তো শেষ পর্যন্ত থাকুন, কারণ যা জানবেন তা আপনার চোখ খুলে দেবে। Donald Trump has pulled the trigger. The U.S. president has toppled Venezuela's Nicolas Maduro. The U.S. military captured Maduro and his wife today. They were picked up from Caracas, which is the capital of Venezuela. They will now stand trial in the United States of America. It's an attack that has sent shockwaves across Latin America. A swift but intense attack, sort of like a smash and grab. It's a long walk to face the wrath of American justice for Nicolas Maduro and his wife Celia. তো চলুন শুরু করা যাক ঘটনার একদম কেন্দ্রবিন্দু থেকে। ৩রা জানুয়ারি ২০২৬, সেই রাতে ভেনেজুয়েলায় যা ঘটেছিল সেটা ছিল একটা মিলিটারি মাস্টার স্ট্রোক। আমেরিকা, সিআইএ এবং স্পেশাল ফোর্স একটা বিশাল অপারেশন চালায়। আর কতটা বিশাল? ১৫০টারও বেশি এয়ারক্রাফট, ড্রোন, জেট, বোম্বার। প্রথমে সাইবার অ্যাটাক করে তারা পুরো দেশের পাওয়ার কাট করে, ফলস্বরূপ ভেনেজুয়েলার ডিফেন্স সিস্টেম পুরো অচল হয়ে যায়। তারপর রাত ২টোয় হেলিকপ্টার থেকে নামলো ডেল্টা ফোর্স। ম্যাডুরোর কম্পাউন্ডে ঢুকতে সময় লাগলো মাত্র ৩ মিনিট। নিকোলাস ম্যাডুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতার করে তুলে নিয়ে যাওয়া হলো ইউএসএস লো জিমা নামের এক যুদ্ধ জাহাজে, সেখান থেকে সরাসরি নিউ ইয়র্ক। আর তারপরেই ট্রাম্প ঘোষণা করলেন আমেরিকা সাময়িকভাবে ভেনেজুয়েলা চালাবে, তাদের রিসোর্স, তাদের সরকার সবকিছু এখন আমেরিকার নিয়ন্ত্রণে। কিন্তু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সরাসরি একে অবৈধ বলছে, কারণ ম্যাডুরো ছিলেন একজন স্বীকৃত রাষ্ট্রপ্রধান। আমেরিকার কাছে তার বিরুদ্ধে মাদক পাচার আর অস্ত্র চোরাচালানের অভিযোগ আছে। কিন্তু এভাবে অপহরণ, এটা তো সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। এটা কোনো পূর্ণাঙ্গ আক্রমণ নয়, এটা একটা সার্জিক্যাল স্ট্রাইক যেটা পুরো বিশ্বকেই স্তম্ভিত করে দিয়েছে। আর তাই সবাই প্রশ্ন করছে যে সার্বভৌমত্বের নিয়মগুলো কি আর আছে? এই ঘটনাটা বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 1823 সালে। সেই বছর আমেরিকার প্রেসিডেন্ট জেমস মনরো নামে একটা ডক্ট্রিন ঘোষণা করলেন, যার নাম মনরো ডক্ট্রিন। সহজ ভাষায় বললে আমেরিকা ঘোষণা করেছিল পশ্চিম গলার্ধ আমাদের উঠান, ইউরোপিয়ান শক্তিরা তোমরা এখানে ঢুকবে না। কিন্তু আস্তে আস্তে এটা আরো আগ্রাসী হতে থাকলো। 1904 সালে প্রেসিডেন্ট রুজভেল্ট এতে যোগ করলো করোলারি, অর্থাৎ সংযোজন। এটা হয়ে গেল আমেরিকার লাতিন আমেরিকায় হস্তক্ষেপের লাইসেন্স। পানামা, হাইতি, একের পর এক দেশে মেরিনদের পাঠানো হলো। আর কারণ আমেরিকার স্বার্থ রক্ষা। আর এখন ট্রাম্প এটাকে সুপার চার্জ করে দিয়েছেন। কেউ কেউ এটাকে বলছে ডোন্ডো ডক্ট্রিন। তারা বলছে আমরা কোনো বাধা মানি না, এমন নীতি যেখানে আমেরিকা বলছে আমেরিকা মহাদেশ শুধু আমাদের। সমালোচকরা বলছেন এটা 19 শতকের সাম্রাজ্যবাদের পুনরাবৃত্তি। যেমন প্রাচীন এথেন্স ছোট মেলাস দ্বীপকে বলেছিল শক্তিমানরা যা পারে তাই করে, আর দুর্বল যা সহ্য করতে বাধ্য হয় তাই করে। কিন্তু এখন প্রশ্ন হলো 2026 সালে এসেও কি আমরা সেই জঙ্গলের আইনে ফিরে যাচ্ছি? এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন ভেনেজুয়েলার ওপর আক্রমণ করলো আমেরিকা? হ্যাঁ, ম্যাডুরোর ওপর নার্কো টেররিজমের অভিযোগ তো ছিলই, কিন্তু একটু গভীরে গেলেই দেখতে পাবেন খেলাটা হচ্ছে অন্য জায়গার। সেটা হলো কালো সোনা নিয়ে, অর্থাৎ তেল নিয়ে। আপনি কি জানেন ভেনেজুয়েলার কাছে আছে বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেলের মজুদ? 300 বিলিয়ন ব্যারেলেরও বেশি, এমনকি সৌদি আরবকেও ছাড়িয়ে গেছে। কিন্তু মিসম্যানেজমেন্টের কারণে সেই তেল ঠিকমতো উৎপাদন হয়নি। কিন্তু আসল ট্রিগারিং বিষয়টা কি ছিল জানেন? ম্যাডুরো চ্যালেঞ্জ করেছিল পেট্রোলার সিস্টেমকে। 1970-এর দশকে আমেরিকা একটা চুক্তি করেছিল, সারা বিশ্বে তেল কেনা বেচা হবে শুধু আমেরিকান ডলারে। এই সিস্টেম আমেরিকার অর্থনৈতিক আধিপত্যের মূল ভিত্তি। আর ম্যাডুরো তিনি শুরু করলেন চাইনিজ ইউয়ানে তেল বিক্রি, রাশিয়া আর ইরানের সাথে নন ডলার চুক্তি করলেন। এছাড়াও ভেনেজুয়েলা হয়ে উঠেছিল আমেরিকার প্রতিপক্ষদের একটা বড় হাব। রাশিয়ান মিলিটারি অ্যাডভাইজার, ইরানি ড্রোন ফ্যাক্টরি, চাইনিজ অর্থনৈতিক বন্ধন, আমেরিকার নিরাপত্তার জন্য এটা সরাসরি একটা হুমকি হয়ে উঠছিল। তাহলে এটাকে শুধু তেলের খেলা নাকি পাওয়ার পলিটিক্সের একটা ক্লাসিক এক্সাম্পল? কিন্তু এই ঘটনা সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা শুধু একটা দেশের ব্যাপার নয়, এটা একটা ডমিনো যা পুরো গ্লোবাল রুলস বেসড অর্ডারকে ভেঙে ফেলতে পারে। দশকের পর দশক ধরে আমেরিকা নিজেই সামনে থেকে প্রচার করেছে আন্তর্জাতিক আইন, জাতিসংঘের চার্টার, জোটবদ্ধতার কথা। কিন্তু একজন স্বীকৃত রাষ্ট্রপ্রধানকে এভাবে ক্যাপচার করা মানে সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন, জাতিসংঘ চার্টারের লঙ্ঘন, এমনকি আমেরিকার নিজের ওয়ার পাওয়ার অ্যাক্টসেরও লঙ্ঘন। আর প্রতিক্রিয়ায় চীন ও রাশিয়া সরাসরি এটাকে লঙ্ঘন
বলে নিন্দা করছে। ইউরোপে দোদুল্যমান অবস্থা, আর ভারত নীরব থেকেছে কারণ ট্যারিফের ভয়। কিন্তু এই ঘটনার ফলশ্রুতি হিসাবে সবথেকে ক্ষতিকর বিষয়টা কি জানেন? আমেরিকার নৈতিক উচ্চতা চলে গেল। এখন রাশিয়া বলতে পারে তোমরা ভেনেজুয়েলায় করতে পারো, আমরা ইউক্রেনে করতে পারবো না কেন? চীন বলতে পারবে তোমরা ল্যাতিন আমেরিকায় করতে পারো, আমরা তাইওয়ানে পারবো না কেন? মানে বুঝতে পারছেন, একটা অপারেশন যেটা বিশ্বের নিয়মকানুনকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আর এখানেই সবচেয়ে বিপজ্জনক অংশ, যদি আমেরিকার কাছে থাকে ডোন্ড্রো ডক্ট্রিন, তাহলে চীনের কাছে আছে চুন্ডো ডক্ট্রিন, যেখানে চীন পূর্ব গোলার্ধে ঠিক একই কাজ করছে যে আমেরিকা করছে পশ্চিমে। দক্ষিণ চীন সাগরে আগ্রাসী দাবি, ভিয়েতনাম, ফিলিপাইন্স, তাইওয়ান সবার সাথে বিরোধ, এমনকি স্প্রাটলি দ্বীপপুঞ্জ দখল করে নিচ্ছে তারা। আর তাইওয়ান এটা একটা বিশাল ফ্ল্যাশ পয়েন্ট, চীন যে কোনো সময় পদক্ষেপ নিতে পারে। আর ভারত সীমান্তে লাদাখ, অরুণাচল প্রদেশ একই টেরিটোরিয়াল হাঙ্গারের প্রকাশ। ফলস্বরূপ ট্রাম্পের এই একটা পদক্ষেপ চীনকে পুরো ফ্রি পাস দিয়ে দিল, যে আমেরিকা যদি ভেনেজুয়েলায় নিয়ম ভাঙতে পারে তাহলে চীন কেন লাদাখে বা তাইওয়ানে পারবে না? আর এটাই হলো সবচেয়ে বড় বিপদ। এবার আসি এর প্রভাব ভারতের ওপর কতটা পড়বে, কারণ ভারতের জন্য এটা একটা ওয়েক আপ কল। দেখুন, আমেরিকা যদি ল্যাতিন আমেরিকায় ব্যস্ত থাকে তাহলে চীনকে দখল করার দিক থেকে ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। ফলস্বরূপ ভারত দুর্বল হয়ে যাবে সীমান্ত এনরোচমেন্টে এবং অর্থনৈতিক চাপে। লাদাখে, অরুণাচলে চীন আরো অ্যাগ্রেসিভ হতে পারে, কারণ তারা দেখছে শক্তিমানরা নিয়ম ভাঙতে পারে। আর অর্থনৈতিক দিক, আমেরিকার ট্যারিফ, চীনের চাপ, ভারতকে নেভিগেট করতে হবে অত্যন্ত সাবধানে। ব্রিক্সে ভারতের সহযোগী হলো চীন আর জাপান, কিন্তু কোয়াডে আমেরিকা আর অস্ট্রেলিয়া। এই ব্যালেন্স রাখাটা আরো কঠিন। বিশেষজ্ঞরা বলছেন শুধু পারমাণবিক অস্ত্র যথেষ্ট নয়, কারণ নিউক্লিয়ার রাশিয়ার কাছেও আছে। ভারতকে তৈরি করতে হবে ডেটারেন্স, অর্থাৎ প্রতিরোধক। অর্থনৈতিক শক্তি দিয়ে, ঐক্য দিয়ে, বিভাজন দিয়ে নয়, নিজের গ্রোথে ফোকাস করতে হবে যাতে কোনো সুপার পাওয়ারের দাপট বেড়ে না যায়। তাহলে এই পুরো ঘটনা থেকে আমাদের কি কি শিক্ষা নেওয়া উচিত আসুন জেনে নিই। লেসন নাম্বার 1, শক্তি চূড়ান্ত সত্য নয়, কিন্তু শক্তি ছাড়া সত্য রক্ষা করা যায় না। ভেনেজুয়েলার কাছে তেল ছিল কিন্তু অর্থনৈতিক ম্যানেজমেন্ট ছিল না, ফলস্বরূপ তারা আজ অসহায়। লেসন নাম্বার 2, নির্ভরতা মানে দুর্বলতা। পেট্রোডলার সিস্টেমের ওপর নির্ভরশীলতা, সিঙ্গেল মার্কেটের ওপর নির্ভরতা, এগুলো বিপজ্জনক। ডাইভার্সিফিকেশন অত্যন্ত জরুরি। লেসন নাম্বার 3, অ্যালায়েন্সেস এবং ডিপ্লোমেসির শক্তি। একা কোনো দেশ টিকতে পারে না, জোট হলেও সেগুলো তৈরি হতে হবে প্রিন্সিপালসের ওপর ভিত্তি করে, শুধু সুবিধাবাদী নয়। লেসন নাম্বার 4, নিজের স্ট্রেংথ তৈরি করুন। টেকনোলজি, ইনোভেশন, ইকোনমিক গ্রোথ এগুলোই আসল প্রতিরোধক, শুধু মিলিটারি শক্তি যথেষ্ট নয়। ঠিক যেমন ব্যবসায় হয়, একটা কোম্পানি যদি একটা সাপ্লায়ার বা একটা মার্কেটের ওপর নির্ভরশীল হয় তাহলে সে দুর্বল। ডাইভার্সিফিকেশন, ইনোভেশন আর সেলফ রিলায়েন্স এগুলো সার্ভাইভালের চাবিকাঠি। লেসন নাম্বার 5, রুলস ম্যাটার বাট পাওয়ার শেপস রুলস। আন্তর্জাতিক আইনগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত শক্তিমানরাই নিয়ম তৈরি করে বা ভাঙে। তাই নিজেকে এতটাই শক্তিশালী করতে হবে যাতে আপনার কথাও শোনা হয়। তো বন্ধুরা, আজ আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা দেখছি নতুন একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের জন্ম হচ্ছে, যেখানে সুপার পাওয়ার্সরা নিজেরাই নতুন লাইন টানছে আর ছোট দেশগুলোর দম বন্ধ হয়ে আসছে। ট্রাম্পের এই স্ট্রাইকটা হয়তো শর্ট টার্মে তাদের স্বার্থ রক্ষা করবে, কিন্তু লং টার্মে এটা শুরু করতে পারে একটা আর্মস রেস, এসকালেশনস এবং নতুন বিশ্ব ব্যবস্থা যেখানে র পাওয়ারই একমাত্র নিয়ম। চীন ইতিমধ্যে নোটস তৈরি করছে, রাশিয়া দেখছে, আর ছোট দেশগুলো তারা বুঝতে পারছে নিজেরা শক্তিশালী না হলে পরের টার্গেট তারাই। আর ভারতের জন্য এটা তাদের নিজেদের প্রমাণ করার সময়। অর্থনৈতিক শক্তি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, স্ট্র্যাটেজিক অটোনমি এগুলোই ভবিষ্যৎ। কিন্তু প্রশ্নটা এখনো থেকে যায়, এটা কি পুরানো রুলসগুলো শেষ, নাকি এটা নতুন করে রিসেট হচ্ছে? আর আমরা কি সেই যুগে আবার ফিরে যাচ্ছি যেখানে শক্তিমানরা যা পারে তাই করে আর দুর্বলরা যা সহ্য করতে বাধ্য তাই করে? নাকি এটা একটা অপরচুনিটি ছোট দেশগুলোর জন্য নিজেদের ইউনাইট করে শক্তিশালী হয়ে নতুন একটা ফেয়ার অর্ডার তৈরি করার? আপনি কি মনে করেন এই নতুন বিশ্ব ব্যবস্থায় ভারতের কি করা উচিত? আমরা কি নিয়মের জন্য লড়বো নাকি শক্তির খেলায় নামবো? কমেন্ট সেকশনে আপনার ওপিনিয়ন শেয়ার করুন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।